বিতরণ করেন। আসলেই পরিবারের বোনের মধ্যে। এবং লাস্ট কি বলবো, 3-4 দিন আগে এই পূজায় উনি লাড্ডু বিতরণ করেছেন, মুড়ি বিতরণ করেছেন। কাকে কি করেছেন আমি জানি না, আমাকে ডেকে নিয়ে বললেন, মোজাহিদুল ভাই আপনার ছেলের জন্য এই লাড্ডু দুটো নিয়ে যান। তো অনুভব করি যে এরকম যারা সহকর্মীর প্রতি সহমর্মী হন, সেটা তারা বেঁচে থাকে সহকর্মী হৃদয়ে। সবার অনেক সময় হয়েছে, ধৈর্য সত্যি কথা বল না। আর সবার দেখা হলেই বলেন, মুজাহিদ সানজিদা কেমন আছে? মোস্তফা কামাল স্যার প্রধান শিক্ষক বরেণ্য প্রধান শিক্ষকের সব কথাই যে আমার ভালো লাগবে তা হয়তো নয়, সবটাই যে আমার মনোভূত হবে তা কিছু আমার বা আমাদের কারণ ভিন্নতা থাকতে পারে। কিন্তু স্যার যখন বলেন এই মুজাহিদ একটু 2 সেকেন্ড সময় নিই, যত ক্ষোভ থাকে, যত অভিব্যক্তি থাকে, সেটা তো আর সুযোগ থাকে না। তো আমরা আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে যে আচরণগুলি প্রত্যাশা করি, এখানে আমরা কেউ শাসক নই, শাসিত নই। সবার প্রতি আবেগ অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি ন্যায় বিচার করবো, এটাই হোক আমাদের। এটা যদি আমাদের সবার অবস্থান থেকে হয়, বিদ্যালয়ে আর্মাডেল স্কুলের যে পরিবারের যে পরিবেশ, এখানে যে পরিবেশ, এটা আমাকে বহুলাংশে এখানে থাকতে বাধ্য করেছে। আমরা ওনাকে দেখতে চাই, অনুভব করতে চাই, ওনার স্নেহর পরশ সেই জন্য আমি বিদায় বেলা ব্যতীত হবো না। আমি আশা করবো, প্রত্যাশা করবো উনি আমাদের মাঝে থাকবেন। বিগত দিনগুলোতে আমাদের বড় ভাই বড় আপারা যেভাবে চলে গেছেন, উনি সেই সংখ্যাটাকে আরো সমৃদ্ধ করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন। পরিশেষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, এখান থেকে চলে যাওয়ার পরে ওনার পরবর্তী জীবন উনি ওনার স্বধর্মের চর্চা আরো প্রতি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওনার কাছে করজোড়ে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। উনি আমার কথা, কাজ, আচরণে ব্যথা পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এখানে সব সহকর্মীর পক্ষ থেকে অনুরোধ করব, কারো আচরণে যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র ব্যথা অনুভব হয়, আপনার মহানুভবতায় সেগুলো মুছে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দিদি পরবর্তী জীবন মঙ্গলময় হোক এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবারে আয়েশা আপাকে বলবো কিছু স্মৃতি ধারণ করার জন্য। প্রজ্ঞা, মেধা, প্রত্যুৎপন্ন মতিত্ব, সাহসিকতা, উদারতা, মানবিকতা, নির্লোভ, যতগুলো বিশেষণ থাকতে পারে, থাকা উচিত মানুষের, সবগুলোর চমৎকার সমন্বয়ের নাম হচ্ছে গ্রেবারানিতে। আসলে প্রত্যেকে আবেগ উচ্চারণ কথা শুনতে শুনতে আমি নিজেও মানে আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। এত এত স্মৃতি আমার মধ্যে আন্দোলিত হচ্ছিল যে আমি আসলে কোনটা বলবো। আর আজিজা থেকে শুরু করে সবাই এই পর্যন্ত যা কিছু বলেছে, ওর সবগুলি বলা হয়ে গেছে। আমার মনে হলো একটা কেবল বাকি আছে, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে নির্লোভ মানসিকতা, আলাদা করে বলা হয় নাই। তো এইটার পরিচয় আমি যেমন পেয়েছি, অনেকের সাথে এটা শেয়ারও করেছি। সারা স্কুল ঘুরে এটা সবাই স্বীকার করবেন যে রেবা
মানে দিতে অভ্যস্ত, নিতে নয়। এবং নিতে অভ্যস্ততার পাশাপাশি যেটা মানসিকতাটা নাই, কখনো ও এটা আমি দেখিনি যে কিছু পেতে চায়। পেলে ভালোবেসে কেউ 2 পয়সার জিনিস দিলেও আমাদের অনেক ভালো লাগে। ওই উপহারটা, ওই পাওয়াটা তখন আর টাকা পয়সার পরিমাণে সীমাবদ্ধ থাকে না, ওটা ভালোবাসার এক উচ্চতায় এটার অবস্থান চলে আসে। কাজেই আমি রেবাকে দেখেছি ও দিতে অনেক ভালোবাসে, বিনিময়ে কখনো কিছু চায় না। এবং এমনও শুনি নাই যে অমুক অমুক দিয়েছি ও দেয় না বা ওর ওরকম মানসিকতা নেই, মানে নেগেটিভ যত কথা আমি রেবার মুখে শুনি নাই। আর সাহসী কণ্ঠস্বর আমি এই জন্য বলবো যে স্কুলের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় রেবাকে দেখেছি সোচ্চার হতে। ও এটা একদম কর্তৃপক্ষের কান পর্যন্ত দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক উপস্থিত আছেন, মাত্র কিছুদিন আগে আমরা স্যারকে বিদায় দিয়েছি, আমাদের মুস্তফা কামাল স্যার। সরাসরি উনি ওখানে যেয়ে কিন্তু নক দিতেন, এবং আমরা যেটা বলতে ভয় পেতাম রেবাকে দেখেছি ও ভয় পায় না, সুন্দর করে সেটা বলে আয়সা বলতো, আয়সা স্যারকে এটা বলছি, এটা চেয়ে আসছি, এটা দিবে। তারপরে অন্য যত কিছু সবাই শেয়ার করলেন, প্রত্যেকটার সাথে আমরা সবাই প্রত্যক্ষদর্শী এবং একমত। এই যে অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা, দরিদ্র ছাত্রদের প্রতি ভালোবাসা, আসলে এগুলি একেবারে অনেকের নেই তা না, অনেকেই আছে, কিন্তু রেবার মতো করে সবাইকে পাওয়া যাবে না, কখনো সখনো পাওয়া যায়। কিন্তু রেবাকে দেখেছি সবসময় ও যখন খাবার আনতো আমি একা খেতে দেখিনি, অপেক্ষা করতো কাকে দিবে, কাকে ডাকবে, ডেকে ডেকে হয়রান হয়ে যেত। আমার বিদায়কালীন যে বছরটা আমাকে একদম ঘোষণা দিয়ে বলে দিয়েছিল যে আয়সা তুমি তো খাবার আনবা না, অত দূর থেকে অত সকালে আসো, আমি তোমাকে খাওয়াবো। যার ফলে আমি দেখা গেছে যে আমার যারা অন্যান্য কলিগ, আমার সন্তান সমাজে ছোটরা আছে, নুসরাত, দীপা, শাহিদা, ওদের সাথে খেতে পারতাম না, লায়লা খেতে পারতাম না। আমার একটু মানে অপরাধবোধ কাজ করতো, কিন্তু আমার মনে হতো এবারে আন্তরিকতাকে আমি কেমন করে তুলে ঠেলে দিতে পারি। তো কাজেই আমি ওদের সাথেই খেতাম। এই প্রতি সারাটা বছর আমি খেয়েছি। আমার মনে হয় আমি ভিতরে ভিতরে এক ধরনের মানে ঋণ অনুভব করি, ভালোবাসার ঋণ। এই ঋণে আমরা সবাই ঋণী হতে চাই, কারণ এটার সাথে এমন একটা যোগাযোগ, আর্থিক একটা যোগাযোগ যে যেটা আসলে টাকার বিনিময়ে পাওয়া যায় না। এখনো আমি মনে করি এই যে অর্থের পিছনে ছোটা যে বর্তমান সভ্যতা, এখানে ভালোবাসা কিন্তু তার নিজের জায়গায় গাঢ় হয়ে বসে আছে। এটার সন্ধান যখন আমরা পাই তখন আমরা সত্যি অভিভূত হয়ে যাই। এটাকে এড়িয়ে যাওয়ার বা অস্বীকার করার কোনো উপায় আমাদের থাকে না। আর ওই যে দিতে পছন্দ করা, এটা সবারটা তো দেখেছি। আমি ব্যক্তিগতভাবে মুজাহিদুল ভাই যখন বললেন যে আমার 2 ছেলের জন্য নাড়ি দিয়েছে, তখন কিন্তু আমি ভিতরে ভিতরে আমার একদম যাকে বলে অশ্রুপাত শুরু হয়ে গিয়েছিল। কতবার যে আমার মেয়ে নুডলস পছন্দ করে, এই জন্য সয়া সস ভালো বলেছে বলে কতবার যে রেবা দিয়েছে, এবং 2টা বড় বড় মানে বয়ম আমার একদম বয়ম ধরে দিয়েছে, এখনো সেটা আছে। আমি যতবারই ওটা নাড়া দিই, একটাতে আমি চিনি রাখি আরেকটাতে বিস্কিট রাখি, ততবারই আমার রেবার কথা মনে হয় যে এটা রেবা দিয়েছে। তো এই যে এইভাবে রেবা আমাদের মানে প্রতিটা কাজে, কর্মে, কথায় মানে আমাদের অস্তিত্বের সাথে একেবারে অবিচ্ছিন্নভাবে লেগে থাকবে। ইটু ভাই যখন বললো আমরা অনুপ্রাণিত হওয়ার জন্য কিছুদিনের জন্য হলেও আমরা ওর ছবিটা, ব্যানারটা, পোস্টারটা আমরা লাগিয়ে রাখতে চাই, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ লিটু ভাইকে। যে আসলে এই যে ওর ছবিটা দেখে আমার মনে হয়েছে এই চিরসবুজ মেয়েটা আজকে চলে যাচ্ছে। আমি হয়তো চাকরিরত অবস্থায় থাকলে আমার কান্না আমি রোধ করতে পারতাম না। আমি নিজেও তো গিয়েছি, এখন মনে হচ্ছে এক ধরনের আনন্দ আছে যে রেবাকে যখন ডাকবো তখনই পেয়ে যাব, ওরা পরীক্ষার কথা শুনতে হবে না, মানে আমরা একটা রুটিন করতে পারবো। সেই জন্য হয়তো আমি আজিজার মতন, মুজাহিদ স্যারের মতন ওইভাবে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে না, আমার এক ধরনের ভালো লাগা কাজ করছে। তবে বিদায়ের ভিতরে একটা বিষাদের সুর থাকে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তবে যেহেতু এটা আমাদের একটা কর্মস্থল থেকে আমাদের অবসর আসলে দরকার হয়। অনেকে বলে যে আরো 10 বছর করতে পারতাম, 5 বছর করতে পারতাম, কিন্তু যখন আমরা সংসার জীবনের স্থিতিটা পাই তখন মনে হয় যেন আমাদের এইসব আসলে অবসরটা দরকার।
আমরা হয়তো করতে পারতাম, কিন্তু সংসারটাকে একদম ওইভাবে দেওয়া যায় না। এখন আমরা যেভাবে দিতে পারি, বিশেষ করে আমরা যারা নারী শিক্ষক আছে তাদের জন্য সংসার অনেকটাই তো সাফার করে যখন থাকি, এই জন্য নারীদের খুব একটা সমস্যা হয় না। সংসারে এত কাজে বেড়াজার আমরা ব্যস্ত থাকি, আমাদের স্কুলটা, আমি তো ভেবেছিলাম আমি স্কুল ছেড়ে বুঝি বাঁচতেই পারবো না, কারণ আমার কাছে স্কুলের শিক্ষকতাটা পেশা ছিল না, আমার একদম শুরু থেকেই নেশা, এবং আমি জানি এটা অনেকের জন্যই তাই নেশায় পরিণত হয়ে যায়। ছাত্রদের ভালোবাসা, সহকর্মীদের সাথে একাত্মতা, এগুলো আমাদেরকে পেশাটাকে অন্য সব পেশার থেকে একেবারেই আলাদা করে দেয়, একেবারে বিচ্ছিন্ন করে দেয়। এবং এই যে আমাদের শিক্ষক পরিবার, এই পরিবারটার এমন একটা সৌন্দর্য, এখানে ছোটখাটো যত মানে কিছু থাকুক না কেন, এগুলো খুবই সাময়িক, খুবই তুচ্ছ। মুজাহিদুল ভাই আরেকটা কথা বলেছে, আমি আসলে এবার প্রসঙ্গ ধরে অনেক দূর চলে এসেছি, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির কিছু মানে অস্থিতিশীল অবস্থা একটু ইঙ্গিত দিয়েছে, এবং উনি যেটা বলেছে যে আমরা এখানে কেউ শাসক নই, আমরা শাসিত নই। খুবই সুন্দর কথা বলেছে। আসলে আমাদের ভিতরে সবার মতের সাথে সবার মত মিলবে না, যখন মিলে না তখন আমরা অন্যকে নিয়ে সমালোচনা করি বা খারাপ ভাবি। তা আমার দৃষ্টিতে মানুষ কেউ খারাপ না, আমাদের তখনই ভালো লাগে না যখন আমার মতের সাথে মিলে না। কাজে আমরা তখন নিজেকে আরেক জায়গায়, অন্যজনের জায়গায় দাঁড় করালেই আমরা মুদ্রার দুটি পিঠি দেখতে পাবো। কাজে আমাদের ভিতরে যার যেখানে যত মনোমালিন্য আছে, আমি মনে করি এই 2 দিনের পৃথিবীতে আরো বিশেষ করে বলতে গেলে এই 2 দিনের স্কুলে, একদিন আমাদের মৃত্যুর আগেই তো আমরা রিটায়ারমেন্টে চলে গেলাম, সবাই যারা যারা গিয়েছি চলে যেতে হবে। কবে কখন দেখবে আরমান্টাল স্কুল আমাদের স্মরণ করে ডাকে বলে আসা, নয়তো তো আমরা দেখতেও পেতাম না, নিজেরও আসলে বের পাওয়া যায় না। একটু দূরে বাসা মিলে এই ঢাকার জ্যাম, বাংলাদেশের জ্যাম ডিঙিয়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না, মানে মনে হয় ইচ্ছে বাসায় একটা ভূমি, এরকম মনে হয়। তো কাজে এই জীবনটা, এই স্কুল লাইফে পরিবারের চেয়েও বেশি, যেখানে আমাদের সন্তান চেয়েও বেশি, যেখানে আমাদের শিক্ষার্থীরা, এই জায়গায় আমরা যেন সব মনোমালিন্য ভুলে আমরা যেন একটা সুন্দর সত্যিকার পারিবারিক স্নেহ বন্ধনের ভিতরে আটকে থেকে যেন আমাদের কর্মজীবন শেষ করতে পারি। আমার ছোটদের প্রতি বিশেষ করে আমার এই অনুরোধ, আজকে আমি রেবা এখানে থাকলে ওদেরকে আমরা যেভাবে বুকে জড়িয়ে ধরতে পারতাম, দূর থেকে এটা সম্ভব হয় না। তাই আজকে সুযোগ এসেছে, ওদেরকে অনুরোধ করলাম, আশা করি ওরা এটা অনুধাবন করবে। ছোট বয়সে আসলে অনেক কিছু মানার ব্যাপারটা আসে না, বয়স যখন বাড়ে তখন এইগুলি চলে আসে, এই ব্যালেন্স গুলো আমাদের চলে আসে। তো রেবার কথা আর কি বলবো, তো রেবাকে আসলে আমরা, ওরা সবাই মিস করবে, এটা সত্যি কথা, মিস করবে। এবং স্কুলে আসলে রেবাকে দেখতে না পেলে আমরাও মিস করবো। যেমন আজকে ফরিদাকে পেলাম না, উম্মে কুলসুম ম্যাডামকে পেলাম না, নাসিমাকে পেলাম না, অনেককে পেলাম না, এটাই বাস্তবতা। মানে আশা করা হয়, বলা হয়, কিন্তু তারপরেও নানান রকম সমস্যার কারণে হয়তো আমরা একত্রিত হতে পারি না। তো কাজেই রেবা আমাদের এমন একটা প্রিয় নাম যে ওর মানে এই যে এই ব্যানারটাই, পোস্টারটা দেখে, ছবিটা দেখে আমার বারবার মনে হচ্ছিল ওই এমনটাই রয়ে গেছে। ও যখন হাসে তখন ওর সারা মুখে যে শিশুর সরলতাটা ছড়িয়ে পড়ে, এটা আমাকে ভীষণ ভালো লাগা দেয়, এবং আমি জানি এটা সবারই ভালো লাগে। সারা মুখ হাসি তো আসলেই স্বর্গীয় ব্যাপার, হাসলে সব মানুষের বয়স 5-10 বছর কিন্তু কমে যায়, আর রাগলে সেখানে মানুষের চেহারায় যে কাঠিন্যটা আসে, যে অসুন্দরটা আসে, সেখানে দানবের একটা চিত্র কিন্তু চলে আসে। কাছে আমরা আমাদের ছাত্রদের সাথে যেন রাগারাগি না করে সুন্দর করে যেন আচরণ করি। এবং এবার এই সমস্ত ব্যাপারগুলি এত সুন্দরভাবে পেয়েছি। পরীক্ষার হলে একদিন দেখলাম যে ছাত্র অনেক কম আসছে, তো এখানে আমি একটু আমাদের এই স্যারের কথা একটু বলবো। স্যার যখন প্রথম আমাদেরকে নির্দেশ দিলেন, এবার সাথে প্রাসঙ্গিক হয়ে আসছে যে আপনারা প্রশ্নে যা দিবেন সেইগুলি ছাত্রে সেলিমের দোকানে দিয়ে দেন, দরকার আমরা যখন প্লেটটা বেশি রাখেন সমস্যা কি, তখন আড়ালে আবদালে স্যারের সামনে বলে যে স্যার উনি কি করতেছে, প্রশ্ন করা আউট করে কিভাবে। এরপরে কিন্তু এই যে গতকাল আমি বলছি আমার পরিবারের সাথে, আমার মেয়ে টিচার, আমার বৌমা টিচার, ওদের সাথে বলছে যে স্যারের উপর বলছে প্রথম দিকে একদম মানতে পারিনি, কিন্তু করোনা আর নতুন শিক্ষা পদ্ধতি এমন করেছিল বাচ্চাদের, স্যার সেটা ঠিকই অনুভব করেছেন। স্যারের কথাগুলো আমরা ওইভাবে করার পরও ছাত্র আসে না। স্যার এমনও বলেছেন ওরা দেখে লেখুক, তা ওদের হাত চলমান থাকুক,
ওরা এসএসসিতে গিয়ে যেন ওরা শূন্য খাতা দিয়ে না আসে, ওরা যেন পাশ করে বের হয়। এখন আমি এই কথাগুলি এত বেশি সময় উপযোগী ছিল যে আমরা মানে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি এবং অবনত মস্তকে স্যারকে জন্য স্মরণ করি। তো রেবাকে যেটা বলতে গিয়ে স্যারের কথা চলে আসলো, তো রেবাকে দেখেছি যে নানা দিকে ছড়ায় ছেটে আসে, পরে দেখি ওদের মাঝখানে রেবা নিয়ে এসছে। খুব মেঘলা দিন ছিল, বৃষ্টি হলি তো আমাদের বারান্দা দিয়ে পানি যেত ঝড়া হওয়া থাকলে, তো রেবা সবগুলোকে মাঝখানে আসছে। কি রে রেবা, বলে কি সবগুলি গুলো দিয়ে বসে আছে, আমার দেখতে সুবিধা হয়, মাঝখানে ওদেরকে বসে রেবা দিয়ে একটা বেঞ্চের মধ্যে মাঝখানে একদম লড়কিটার মতন বসে আছে। আমার খুব ভালো লাগলো, আমি আবার পাশের রুমেই ছিলাম। তো এই যে ছাত্রদের প্রতি ভালোবাসা, ভালো লাগা, তারপরে যে কোনো রকম সাহায্যে হাত বাড়ানো, তার প্রমাণ আজকে দলে দলে ছাত্ররা রেবাকে কিন্তু অভ্যর্থনা মানে অভিনন্দন জানাতে এসেছে, বিদায় অভিনন্দন। এবং ওরা অনেকটা সময় অপেক্ষা করেছে। আমাকে কেউ কেউ বারবার নক দিচ্ছিল, ম্যাডাম শুনেছি রেবাদের বিদায়, ম্যাডাম কবে, আপনি কি জানেন? তো আমি তো ভুলে প্রথম বলছি যে 12 অক্টোবর। পরে যখন আমি দাওয়াত পেলাম নন্নাহের ম্যাডাম আমাকে জানালেন, তখন আমি সাথে সাথে একজনকে বললাম যে ম্যাডামের কিন্তু বৃহস্পতিবার 16 তারিখে বিদায় হচ্ছে। ম্যাডাম আমি আমার সব বড় ভাই যারা যারা আমার চেন আমি জানিয়ে দিব ওদেরকে, আমরা রেবাদের বিদায় থাকতে চাই। এই যে রেবাদের প্রতি যে ছাত্রদের আস্থা, ভালোবাসা, আমাদের মানে দুই একটা ব্যতিক্রম ছাড়া আমার মনে হয় না কোনো টিচারের প্রতি ছাত্রদের কোনো রাগ আছে, ভালোবাসাটাই আছে। এটা আমাদের শিক্ষক জীবনের একটা সার্থকতা। এক এক টিচারকে ছাত্ররা এক এক দিক থেকে ভালোবাসে, এক এক দিক থেকে ওরা হৃদয় উজাড় করে দেয়। আমরা সব শিক্ষকরা আমি জানি যে এই পরিচয়টা ছাত্রদের আমরা পেয়েছি। এখনো ছাত্র শিক্ষকদের যে সম্পর্ক, সেটা আসলেই একটা পবিত্র এবং সুন্দর সম্পর্ক। কিছু ব্যতিক্রম, সেটাকে আমরা ধরবো না। এই ব্যতিক্রমের জন্য নানান কারণ, নানান সিচুয়েশন কাজ করে। এই জন্য রেবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আর এবার একটা মনে হয় একটা বিবাহ বার্ষিকী আয়োজন করলে আমরা মনে হয় রেবাকে খুব জমজমাট ভাবে পেতে পারি। ওর ছেলের বয়স এখনো ছোট, ওর কবে বিয়ে হবে জানি না, বিয়েতে তো আমরা দাওয়াত পাবো এটা জেনেই রাখি। তো রেবার কাছে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কৃতজ্ঞ যে আসলে এগুলো আলাদা আলাদা করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সেটা চাইও না, আমাদের নামাজেরও সময় চলে যাচ্ছে। তো রেবা আমাদের সবার পক্ষ থেকে, বর্তমানের এবং আগের সব শিক্ষকদের পক্ষ থেকে আমরা তোমার মনে কষ্টের কারণ যদি কখনো হয়ে থাকি নিজ গুণে ক্ষমা করবে এবং আমাদের জন্য দোয়া রাখবে। আর তোমার ছাত্রের জন্য, আমার ছেলে তোমার ছাত্রের জন্য বিশেষ দোয়া চাচ্ছি। দোয়া করবো, কেন চাচ্ছি তুমি সেটা জানো, সবাই জানে। তো আর তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন দান করুন, তোমাকে আমরা সবসময় যেন কাছে পাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তবে এতক্ষণ আমরা যারাই আলোচনা করেছি, একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে ওনাকে এমন ভাবে আপন করে নিয়েছে, আমরা কিন্তু একবারের জন্য ওনাকে ম্যাম কিংবা ম্যাডাম সম্বোধন করিনি। আমাদের দিদি, আমাদের দিদি শব্দটাই সবচেয়ে বেশি আমরা উচ্চারণ করেছি। এবারে সংক্ষিপ্ত স্মৃতি চালানোর জন্য আনামুর রাশেদ স্যারকে অনুরোধ করছি। আসলে 5টা বেজে যাচ্ছে, সময় খুবই সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার আসলে সময় নেই, স্মৃতি চালানোর সময়। আমি সংক্ষেপে একটা কথা বলতে গল্পই বলি। এক দেশে এক রাজা হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে দেশের যত বয়োজ্যেষ্ঠ আছে এদেরকে পাহাড়ে গিয়ে রাখবেন এবং ওখানে ভাগ ভাগ খেয়ে ফেলে, এরা দেশের আবর্জনা, এদেরকে দিয়ে কোনো কাজ হয় না, এদেরকে বিদায় করবে। এখন রাজার হুকুম, সবাই তাদের মাকে রেখে আসছে পাহাড়ে, আর কোনো খবর নেই। একটা ছেলে তার বাবাকে খুব ভালোবাসত। এখন ছেলেটা তার বাবার মায়া মানে এতই ছিল, মায়ের বাবার প্রতি এতই মমত্ব দরদ ছিল যে সে তার বাবাকে আর ওই পাহাড়ে রাখতে পারেনি। সে পার্শ্ববর্তী এক জঙ্গলে বাবাকে রেখলো যে বাবা, রাজা তো এই আদেশ, তোমাকে এই জঙ্গলে থাকো, তোমাকে যত সময় খাবার টাবার পৌঁছে দেবো। সংক্ষেপে বলি, এর মধ্যে রাজা ঘোষণা দিল 3টা পরীক্ষা হবে, 3টা পরীক্ষার মধ্যে যে 3টায় পাস করবে তাদের বিয়ে। তা
প্রথম পরীক্ষা হলো রাজা ঘোষণা দিলেন যে ছাই দিয়ে যে দড়ি বানাইতে পারবে তাকে তার মেয়ের সাথে বিবাহ করবে। এখন সবাই তো ছাই দিয়ে দড়ি বানানো সম্ভব না। এখন ওই ছেলে গিয়ে তার বাবার কাছে বলছে, বাবা রাজা তো এই ঘোষণা দিয়েছে, এটা কি সম্ভব? বলতে হ্যাঁ সম্ভব। কি করে সম্ভব? বলছে তুমি দড়িটাকে পাকিয়ে একটা মাটির পাত্রে রাখো, ওই পাত্রে আগুন ধরায় দাও, আগুন ধরায় দিয়ে দেখবে যে দড়ির যেরকম প্যাঁচ, ওই প্যাঁচ ঠিকই থাকবে, ছাই হয়ে এটা দড়ি ছাই হয়ে যাবে। তো ঠিক ওইভাবে সে দড়িটাকে প্যাঁচ দিল, প্যাঁচায় প্যাঁচায় আগুন ধরা দিল। পরে যখন ছাইটাই যখন দড়ি লাগতে হয়ে গেছে, তখন রাজার কাছে উপস্থাপন করছে। রাজা দেখছে আসলে তো সত্যি ছাই দিয়ে দড়ি, এটা কি করে সম্ভব? প্রথম তো পাশ করে গেল। এরপরে যে পরীক্ষাটা সে দিল রাজা, যে রাজা বললেন যে আচ্ছা সমান একটা ডাল, অর্থাৎ যার দৈর্ঘ্য মানে প্রস্থ দুই পাশের যে বেদ, একটা ডালের দুই পাশের বেদই সমান, একেবারে সমান, 1 মিলিমিটার রকম বেশি নাই। এই একটা বেদ যুক্ত ডালের কোন পাশ আগা কোন পাশ মানে পিছনের দিকটা, এইটা যে নির্ণয় করতে পারবে, পিছনের দিকটা যে নির্ণয় করতে পারবে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাই এতে এখন যে দেখে সেই আসে আর বেদ মানে কোন অংশটা সামনে কোন অংশটা পিছনে নির্ণয় করতে পারে না। পরে ওই ছেলেটা গিয়ে তার বাবার কাছে বললো, বাবা রাজা তো এই পরীক্ষা দিয়েছে, তাই এটা এখন কি করে সম্ভব? বলছে বাবা তুমি কি করো, ডালটাকে পুকুরে ফেলে দিবা, ফেলে দেওয়ার যে অংশটা দেখবে তলিয়ে গেছে, ওই অংশটা হলো গাছের গোড়ার দিকের অংশ, আর যে অংশটা ভিজে থাকবে ওইটা হলো সামনের দিকের অংশ। আমরা তো বুঝতেই পারছেন যে অংশ গোড়ার দিকে সে অংশটা একটু ভাব থাকে আর কি। তো যথারীতি রাজা ছেলেটা পুকুরে ডাল ফেলে দিল, যে অংশটা নিচে ডুবে গেছে এই অংশ বলছে, রাজাকে বলছে এই অংশ গোড়ার দিকে মিলে গেছে, পরীক্ষা উত্তীর্ণ। এরপরে যে পরীক্ষাটা দিল রাজা বলল যে ছেলেটা বা যে একটা ঢোল তৈরি করবে, যে ঢোলের মধ্যে বাজ না দেওয়া হবে না, কিন্তু ঢোলটা বাজতে থাকবে। তাই এখন বাজ না ছাড়া ঢোল কি বাজে? তা ওই ছেলেটা বাবার কাছে গিয়ে আবার বললো, বাবা তুমি তো 2টা পরীক্ষা পাস করে দিয়েছ, এবার তুমি শেষ লক্ষ্যটা কর। বলছে বাবা এটা তো খুবই সহজ একটা বিষয়, তা তুমি কিছু মৌমাছি ধরে ওই ঢোলের মধ্যে রেখে ঢোলটাকে আটকায় থাকবে, মৌমাছি গুনগুন করবে, বাড়ি খাবে, ঢোল এমনি বাঁচবে। তো এরকম 3টে পরীক্ষায় যখন রাজা উত্তীর্ণ, ছেলেটা উত্তীর্ণ হয়ে গেল, তখন রাজা মহাশয় তখন ছেলেটার কাছে বলছে যে তুমি এত বুদ্ধি কই পাই না, এত বুদ্ধি কই পাই? তখন বলছে যে রাজা মহাশয় আপনি কি ভয় বলবো না নির্ভয় বলবো? বলছে না তুমি নির্ভয় বলবো। তো বলছে যে রাজা মহাশয় আপনি যে বয়োজ্যেষ্ঠদেরকে আপনাদের জঙ্গলে পাহাড়ের ওপর ফেলে দিতে বলছিলেন, আমার বাবার মায় আমি ত্যাগ করতে পারিনি, আমার বাবাকে আমি পাশের জঙ্গলে রাখছি। আপনি যে 3টা পরীক্ষা দিয়েছেন, এই 3টে পরীক্ষার সমাধানে আমি বাবার কাছ থেকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি। তারপরে রাজা সিদ্ধান্ত নিলেন আসলে বয়োজ্যেষ্ঠরা দেশের বোঝা না, এরা দেশের সম্পদ, এদের কাছ থেকে যে জ্ঞান অভিজ্ঞতা অনেক কিছু শেখার আছে। তো আমরা বয়োজ্যেষ্ঠদেরকে একটা নির্দিষ্ট সময় বিদায় করে দিই। রবীন্দ্রনাথ সম্ভবত এখানে অনেক মানে বাংলা সাহিত্যের লোক আছেন, ওনার শেষের কবিতা উপন্যাসের মধ্যে একটা জায়গায় লিখেছিলেন যে নিয়ম তো মানুষের জন্য, আর অনিয়ম হচ্ছে দেব দেবতার জন্য। এখন আমরা তো মানুষ, আমাদেরকে নিয়ম মেনেই চলতে হবে। সূর্য যেমন উদিত হয় শেষে অস্তাচলে চলে যায়, একটা সময় আমাদের চাকরিতে ঢুকেছি আবার শেষ হবে, এটাই তো আমাদের জন্য নিয়ম। তো আর একটা গল্প বলি আর কি, বেবাদের সম্পর্কে। গল্পটা হচ্ছে যে পাশাপাশি একটা লোহার মানে কর্মকারের দোকান আর কি, ওখানে দাও কচি মানে কাছে কাছে এগুলো তৈরি করে কর্মকারের কর্মশালা, আর পাশে আবার স্বর্ণকার আর একটা দোকান। এখন কর্মকারও যখন দাও বানায় তখন শব্দ হয়, আবার লোহা সে স্বর্ণকার আর লোহা দুটি যখন পিটায় তখন তো শব্দ হয় দুটাতে। তাই একদিন এক স্বর্ণকার যখন তৈরি করতেছে আর কি, ওই বাড়িতে স্বর্ণকারের একটু স্বর্ণ ছিটা গিয়ে করছে লোহার ওই দোকানে কর্মশালা। এখন বলতেছে যে লোহার স্বর্ণ বলতেছে লোহার ভাই
এই যে তোমার যখন পিটায় তা তোমরা এত জোরে চিৎকার করো কেন? তা বলছে যে ভাই তুমি তো স্বর্ণ, তুমি তো বাড়ি, তোমার আসতে দেয়, তোমার দাম বেশি, আমাদের তো দাম কম,